ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 20-22 প্রসঙ্গ নিয়ে অনেকেই SMS করে ভরিয়ে দিচ্ছেন যে কবে শুনানি হবে, কি না হবে, দাদা আপডেট জানান। তো সবার রিকোয়েস্টে আমরা রাখি এবং আমরা চেষ্টা করি সবার রিকোয়েস্টে কি ভিডিওগুলো তৈরি করার। তো 20-22 নিয়োগ কি সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই? সম্ভাবনা কিন্তু সেদিকে এগোচ্ছে। সুপ্রিম শুনানির দিনক্ষণ ধার্য করে ফেলেছে এই 20-22 প্রসঙ্গে। তার কারণ আপনি জানেন, একটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, একটা MA ফাইল করা হচ্ছে পর্ষদের তরফ থেকে, আর একটা কন্টেম্প অ্যাপ্লিকেশন করেছিলেন যারা 20-22 মেন মামলাকারী যারা SLPটা ছিলেন তারা, সুখেন্দু নস্কর অ্যান্ড আদার্স, তাদের একটি মামলা কিন্তু লিস্টেড হয়েছে, দেখাবো আপনাদের। তার পাশাপাশি জানাবো 9533 চাকরি বাদ যাওয়ার সম্ভাবনা একটা কম। তার কারণ দে আর ইন সার্ভিস না, তারা তো চাকরি করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু ইকুয়েশন আছে, যে ইকুয়েশন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আপনাদের ছত্রে ছত্রে ধরিয়ে দেবো। কিন্তু তার আগে, সেই ব্যাখ্যায় যাওয়ার আগে এই বিষয়টা একটু দেখে নিন, তার কারণ ভীষণ দরকারি এই বিষয়টা। তো দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে কিন্তু গতকাল অর্থাৎ 18/8/2025 অর্থাৎ স্বাধীনতার মাসের 18 তারিখে কিন্তু মেনশনিং করা হচ্ছে। দেখুন একদম মাঝ বরাবর আপনারা দেখতে পাবেন সুখেন্দু নস্কর অ্যান্ড আদার্স ভার্সেস গৌতম পাল অ্যান্ড আদার্স। তো পিটিশন অ্যান্ড রেসপন্ডেন্ট একটি কন্টেম্প পিটিশন সিভিল, যেটা ডায়েরি নাম্বার সাচ অ্যান্ড সাচ, সেটাকে কিন্তু করা হয়েছে এবং সেটা কিন্তু যে অর্ডারটা 20-22 পেয়েছিল অর্থাৎ 4/4/2025 যে অর্ডার, সেই অর্ডার রেসপেক্টে তারা কিন্তু যেহেতু কমপ্লাই করছে না অর্ডার, তো তারা কিন্তু সুখেন্দু নস্কর অ্যান্ড আদার্স তারা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে গিয়ে একটি কন্টেম্প মামলা ফাইল করেছে। সেই মামলা কিন্তু লিস্টে চলে আসতো, তার কারণ সেই মামলাটা কিন্তু তারা করে ফেলে রাখেনি, সেটা মেনশনিং করেছে। তো একদম মাঝ বরাবর দেখতে পাবেন যে ডেট বলে লেখা হচ্ছে 18/8 অর্থাৎ স্বাধীনতার মাসের সেই 18 তারিখে 2025 দিস পিটিশন ওয়ার মেনশন টুডে। এবং সেই পিটিশনটা, এই কন্টেম্প পিটিশনটা কিন্তু মেনশন করা হয়েছে। আপনারা জানেন কোনো মামলা যে কোনো জায়গায় থাকলে সেটাকে মেনশন করে দ্রুত শুনানির জন্য করা হয় এবং সেটা কিন্তু করানো হয়েছে। এবং সেক্ষেত্রে যে অর্ডার পাস হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই অর্ডারই সরাসরি আপনাদের দেখাবো গোটা অংশটা। তো দেখতেই পাচ্ছেন অর্ডার লেখা আছে লিস্ট দ্য কন্টেম্প পিটিশন অ্যালং উইথ দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন সাচ অ্যান্ড সাচ, ডায়েরি নাম্বার দিয়ে 29/8/2025, অর্থাৎ এই কন্টেম্প অ্যাপ্লিকেশনটি 29 আগস্ট 2025 কিন্তু উঠতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে। তো এই মাসে উঠতে চলেছে, তো ডেফিনেটলি এই মাসে একটা সিঙ্গেল হেয়ারিং, আর পাটোয়ালি বাবুর তো বসে রয়েছে তিনি, এবং যতদূর খবর হচ্ছে তিনি রাগান্বিত হয়ে আছেন। হ্যাঁ, এতদিনে অর্ডার কমপ্লাই হয়নি এবং তিনি খুব রক্তচুল চোখ দিয়ে এটাকে চেষ্টা করছেন। হ্যাঁ, এতদিন করা নিয়োগ দেওয়া হয়নি, এই মর্মে নাকি তিনি সওয়াল জবাব করবেন গোটা বিষয়টা, এমনটাই খবর, সূত্রের খবর, আমি কিন্তু বলছি না, সূত্র মারফত আমাদের কাছে যে খবরগুলো আসে আমরা সেগুলো বলি। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এই কন্টেম্প মামলা কিন্তু উঠে গেল এর হওয়ার আগেই, মানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের শুনানি পর্বের আগে যতদূর খবর পাচ্ছি। আমি আবারও বলছি, ওটার এখন কোনো তথ্য পাইনি যে কবে নাগাদ হবে, তো এটা তথ্য পেয়েছি, তো ডেফিনেটলি এটা আগে উঠছে। এখন এই জায়গা থেকে কন্টেম্পট অ্যাপ্লিকেশনে, কন্টেম্প এই যে রিভিউ পিটিশন যেটা দাখিল করা হয়েছে মূল মামলাকারীদের তরফ থেকে, সে মামলার শুনানি সম্ভবত আগে হতে চলেছে। তো সেই জায়গা থেকে সেটা যদি আগে শুনানি হয় তাহলে ওই এর যে বিষয়ে চাওয়া চাইর ব্যাপারটা সেটা কিন্তু পড়ে, তাই না? তো এখানে এই আমি এই কন্টেম্পটে এগেনস্টে কথা বলবো, কারণ এই ভিডিওটা তাই নিয়ে। তো 20-22 পিটিশনের সংখ্যা ছিল হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে যে 2926 জন ক্যান্ডিডেট ছিল, তো তার মধ্যে 2572 জন ক্যান্ডিডেট পার্টিসিপেশন করেছিল ইন্টারভিউ ডেটে। আবার বলছি, টোটাল ক্যান্ডিডেট যারা জানেন না, ফান্ডটা ক্লিয়ার করে দেবো, একটু শুনুন। এইটা নিয়ে না 8-10টা এপিসোডে ভিডিও বানানো যায় প্রত্যেকের মাথায় ঢোকানোর জন্য, কিন্তু বিষয়টা হচ্ছে এতটা অন্য বিষয় সম্পর্কে আমরা ভিডিও করি, আর তো তার জন্য এটাকে একটু কোথাও গিয়ে আন্ডারস্ট্যান্ড হয়েছে। তবু আমি গোটাটার ব্যাখ্যাটা দেবো। সেটা হচ্ছে টোটাল 20-22 ডিলেড ব্যাচের প্রার্থীর সংখ্যা 2926, এটা একটা অংশ। দেন ট্রিপল ডিগ্রি একটা অংশ আছে, দেন ডাবল ডিগ্রি একটা অংশ। ডাবল ডিগ্রিতে ডাবল ডিগ্রি কিন্তু অলরেডি মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে সুমন্ত কলেদের, আপনারা জানেন 40 জনের মধ্যে সার্টেন কিছু মানুষ তারা কিন্তু অলরেডি এনলিস্টেড হয়ে বসে আছেন। তো এই সংখ্যাটার এখনো মেধা তালিকা প্রকাশ হয়নি। আর ট্রিপল ডিগ্রিটার মামলা চলছে, সামনের মাসের 2 তারিখে রেখেছে সেপ্টেম্বরে জাস্টিস তপব্রত স্যার। তো এই 3টে ফ্যাক্টরা পড়ে আছে, মানে এই জিনিসগুলো মানে সলিউশনগুলো হবে আর কি। তো টোটাল ক্যান্ডিডেট অ্যালোকেট ক্যান্ডিডেট 20-22 ছিল হচ্ছে 2926 জন,
আর প্রেজেন্ট ক্যান্ডিডেট হচ্ছে 2572 জন, কারণ 359 জন এই ইন্টারভিউগুলোতে পার্টিসিপেশন করেন। ইন্টারভিউগুলোর ডেট দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7। তো এই 7টা ডেটে মার্চ মাসে 2024 তারিখে ইন্টারভিউতে অ্যাবসেন্ট হচ্ছে 24, 34, 77, 35, 66, 113, টোটাল 359 জন। তাদের মনে হয়েছে আমরা ইন্টারভিউ দেবো না বস, তো আমার কিছু করার নেই। তো প্রেজেন্ট ক্যান্ডিডেটের মধ্যে ভেরিফিকেশন অল ক্লিয়ার, ওকে অল ক্লিয়ার। তো সেক্ষেত্রে 475, 457, 409, 447, 429, 296, দেন টোটালটা আছে 2513 জন ভ্যালিড ক্যান্ডিডেট। ভেরিফিকেশন রিজেক্ট হয়েছে 1, 9, 14, 8, 5, 22, টোটাল 59 জন। তো ভ্যালিড ক্যান্ডিডেট আমি বলছি, এটা নিয়ে আমাকে দেখলাম 2-4 জন কুরুচিকর মন্তব্য করেছে। হ্যাঁ, আপনি কি করে জানলেন 2513 ভ্যালিড ক্যান্ডিডেট? আমি নাকি ভুল ব্যাখ্যা দিচ্ছি? তো ভুল এটা তো সুপ্রিম কোর্টের এভিডেভিটে জমা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের এভিডেভিটে জমা দিয়েছে এটা। তো তাদের রিপোর্টের, আমি থরি না নিজের থেকে বানাচ্ছি, আমার খেয়ে কাজ নিয়ে রিপোর্ট বানাতে যাবো। তো যাই 2513 জন দেখতেই পাচ্ছেন, ভেরিফিকেশন অল ওকে, অল ক্লিয়ার। তো এই যে 2513 জনকে কোথায় ফিট করবে এটা হচ্ছে প্রশ্ন। আর এমএতে যেটা মিসলেনিয়াস মানে যেটা ক্লারিফিকেশন চেয়েছে ওই অর্ডারটার বেসিসে প্রাথমিক শিক্ষা পর্ষদ যা বলছে, যেহেতু গভর্নমেন্ট অথরিটি যারা আছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটা নোটিশ করে দিন যে স্যার মহামান্য আদালত একটু নোটিশ করে দিন বা একটা অর্ডার পাস করে দিন, যাতে আমাদের যে নেপালি উর্দু সাঁওতালি মিডিয়ামগুলো যেগুলো আছে সেই কনভার্সনটা যাতে করতে পারি, এবং তার বেসিসে ওদেরকে নির্দেশ দিন যে এই সিটটা আমাদেরকে দিয়ে দিক, আমরা নিয়োগ করে দিই বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের। এরকম একটা দাবি দেওয়া তারা করছে। আর যদি সেটা আপনারা না করেন তাহলে একটু ওখানে ভয়ভীতি দেখিয়েছে সুপ্রিম কোর্টকে, যে তাহলে কিন্তু আমরা রিফান্ড করবো, তাহলে কিন্তু চাকরি বাকরি উড়ে যাবে, হ্যাঁ এতজনের চাকরি চলে যাবে, তোমার মুশকিলে পড়ে যাবে, তাদেরকে আমরা চাকরি দিয়েছি। শেষে যে তাদের কোনো দোষ নেই, 9533-এ যারা চাকরি পেয়ে তাদের প্রাথমিক শিক্ষা চাকরি দিয়েছে, ডেকেছে চাকরি দিয়েছে, তো তাদের তো কোনো দোষ নেই, তারা তো সভ্য ভদ্র ক্যান্ডিডেট, তো তাদের কেন চাকরি যাবে? তো সুপ্রিম কোর্টে কোর্টে বল ঠেলে দিয়েছে। দেখুন, আপনি যদি অর্ডার না দেন তাহলে কিন্তু এদের চাকরি চলে যাবে। আমরা প্রাথমিক শিক্ষা পর্যন্ত আমরা ধোয়া তুলসী পাতা, আমরা কেন এদের চাকরি খেতে যাবো? যা কিছু বলবেন আপনি করবেন, এরভাবে ঠেলে দিয়েছি বল। তো সুপ্রিম কোর্ট এখানে সিম্প্যাথি দেখাবে, সিম্প্যাথি দেখে বলছে না বাবা দরকার নেই, 9533 ওরা চাকরি কিছু করুক না, একটু কোনো রকমের কুকুরে কমে খাচ্ছে, স্কুলে পড়াচ্ছে, পড়াক না। পশ্চিমবঙ্গের যা অবস্থা, কোন দিকে কোন চাকরি বাকরি বাতিল করে দিচ্ছেন, এখানে কী দরকার ওদেরকে করুক চাকরি। তাহলে 2022-এ কী করা যেতে পারে? তাহলে 2022-কে যদি এমএটা উঠতো আর কি, তাহলে আমি এই কথাগুলো বলছি, কন্টেম্পটের যদি আলাদা রকম ফ্যাক্টর আছে সেটা আমি অন্যভাবে বলছি। তো যদি এমএটা ধরুন উঠে গেল এরকমভাবে, তো বলবো ওদেরকে তো নিয়ে নিয়েছো চলো এই সিটটার জন্য দেখছি কতজন 2022 আছে, 2500, তো 1:1 রেশিওতে দিয়ে দাও না বস, মিটে এক ঝামেলা, ওরাও গেল এরাও গেল, একটা সিটে হয়ে গেল। মানে এই ধরনের কিছু একটা আসলেও আসতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে, কারণ আবার একটা সিট, যে 21 মতন সিট ফাঁকা পড়ে আছে, সেখানে আবার কিছুজন বাদ যাবে, তুমি এদেরকে সিম্প্যাথি দিয়ে তুমি দিয়ে দিলে, এদেরকে পার্টিসিপেশন না করে তো এদের ক্ষেত্রে দিয়ে দাও, এরকম একটা কিছু আসতে পারে। যার জন্য বলছি যে হয়তো 1:1 রেশিওতে 2022-কে দিয়ে দিতে পারে, এমনটাও কিন্তু হতে পারে সুপ্রিম কোর্টে, না হওয়ার কিছু নেই। 2022-এর মানে হারা যেতে পরের কথা, 2022 যে জায়গার থেকে জিতেছে 142 অ্যাপ্লাই হচ্ছে, খুব রেয়ার কেসে 142 অ্যাপ্লাই হয়, 2022-এর ক্ষেত্রে হচ্ছে, তাও একদম মানে ঈশ্বর আল্লাহ সবাই ভর করে বসে আছে 2022-এর ওপর। তো ন্যাচারালি এইটাও হতে পারে, যদি কন্টেম্পটে হয়তো অন্য কোনো প্রসিডিংয়ে যেতে পারে, কারণ কন্টেম্প তো এদের পক্ষ থেকে করা হয়েছে, এরা তো অভিযোগ এনেছে এদের বিরুদ্ধে যে কমপ্লাই করেনি এইগুলো সেগুলো, তো তার বেসিসে আমি জানি না কেউ, বাট এমএটা যদি আগে উঠতো তাহলে এরকম কোনো ডিরেকশন আসলেও আসার সম্ভাবনা ছিল। আবার বলছি এমএটা মানে ধরুন এই যেটা ক্লারিফিকেশানে যেটা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ এমএ করেছে, এটা যদি আগে উঠতো তাহলে এই ধরনের কিছু সাচ অ্যান্ড সাচ ব্যাপারটা আবার হতে পারতো, বাট এগুলো হওয়ার সম্ভাবনা নিতান্ত কমে যাচ্ছে, তার কারণ কন্টেম্পটা উঠে গেছে, এবং কন্টেম্পটে কী কী জিনিসগুলো রাখা হচ্ছে সেটা তো কন্টেম্প অ্যাপ্লিকেশন দেখলে বুঝতে পারতাম, বাট এই মুহূর্তে কন্টেম্প যেহেতু আগে উঠছে, ডেট ফিক্সড, তো সেখানে চরম খেলা হবে। তো সেক্ষেত্রে রিপ্যানেলের সম্ভাবনা তো কন্টেম্পটে থাকছেই, যে রিক্রুটমেন্ট অলরেডি পার্টিসিপেশন করছে, এবং সবথেকে বড়ো যে ব্যাপারটা, প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেবি এই শ্রাবণী নায়ক এবং সৌমেন পালের এই মামলার সিকোয়েন্সের ওই কথাগুলো লেখা আছে। তো সেক্ষেত্রে কিন্তু কন্টেম্পটের একটা বিষয় কিন্তু যেহেতু হয়েছে, তো সেক্ষেত্রে এই এমএর সাবমিশনগুলো যদি কন্টেম্পটের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফেলতে পারে যে আমরা এমএ করেছি, সাচ অ্যান্ড সাচ এই ইস্যুগুলো আছে, আমরা চেয়েছি এটাকে এরকমভাবে করা হোক, তো সেক্ষেত্রে একটা আলাদা রকম ভাইবা আসতে পারে, আলাদা রকম অর্ডার আসতে পারে। যদি এই ধরনের সাবমিশন এমএর এই জিনিসগুলো যদি ওখানে ফিট না হয় বা ওখানে যদি সাবমিশনে না যায়, তখন কন্টেম্পটে কিন্তু চরম হবে, সেক্ষেত্রে রিপ্যানেল হতে পারে, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিষয়টা তারা বলছিল তাদের এমএতে।
তো যাই হোক, গোটা বিষয়টা এখন টোটালটাই দেখার, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে কী হয়। নজর রাখুন আমাদের চ্যানেল, আমরা অবশ্যই জানাবো 29 তারিখ এই মামলা শুনানির দিন কী হয়, সেদিনের আপডেট। ধন্যবাদ।